Welcome everyone to another video of Career Map Online. আশা করছি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো। যেহেতু অলরেডি অনেক কটা কম্পিটিটিভ এক্সামিনেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, ধরো এসএসসি যেটা গ্র্যাজুয়েট বা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের যেগুলো রয়েছে, তো সেই কারণের জন্য আমরা আজকে কয়েকটা রিভিশন কোয়েশ্চেন্স করব। কোয়েশ্চেন নাম্বার 12. In the dash, Sarojini Naidu persuaded Mahatma Gandhi to allow women to join the movement. এখানে আগে একটুখানি জিনিসগুলোকে বুঝে নি, দেন উইল আনসার। দেখো, ফার্স্ট অপশন আমাদের হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1942। সো আমরা অলরেডি 42তে পৌঁছে গেছি। তার আগেও অনেক মুভমেন্ট হয়েছে, সেখানে ডেফিনেটলি উইমেনরা পার্টিসিপেট নিশ্চয়ই করেছিল। সো আগে আমরা কুইট ইন্ডিয়াকে একটুখানি সরিয়ে রাখি, অন্যগুলোকে একটা দেখি। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের চম্পারণ। এই চম্পারণকে যদি আমরা দেখি, হোয়াট ওয়াজ চম্পারণ সত্যাগ্রহ? চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে একটা লোকাল বা একটা রিজিওনাল সত্যাগ্রহ হয়েছিল। চম্পারণ কোথায়? ইন বিহার, তাই তো? তো সেই কারণের জন্য ডেফিনেটলি দ্যাট ক্যানট বি আ মেজর মুভমেন্ট। নাম্বার 3 হচ্ছে আমাদের সল্ট সত্যাগ্রহ। এই সল্ট সত্যাগ্রহটা কি ছিল? সল্ট সত্যাগ্রহ আমরা সবাই জানি ওয়াজ স্টার্টেড বাই মহাত্মা গান্ধী উইথ দ্য ডান্ডি মার্চ। ডান্ডি একটা ছোট্ট গ্রাম অন দ্য কোস্ট অফ গুজরাট, এবং সেখানে আমরা কি করছিলাম না, গান্ধী হ্যাড টেকেন আ লং ওয়াক ফ্রম দ্য সাবরমতী আশ্রম to the small village of Dandi in Gujarat for breaking the salt tax. এই salt tax বা salt law সেটা আমাদের 1882 স্টার্ট হয়েছিল বাই দ্য ব্রিটিশার্স। আন্ডার দি সল্ট ট্যাক্স বা ল যাই বলবে তোমরা, সেটা কি ছিল না, দ্য ইন্ডিয়ানস কুড নট ম্যানুফ্যাকচার অর প্রডিউস সল্ট, অ্যান্ড তার ওপরে একটা বিশাল বড় সল্টের ওপরে একটা বিশাল বড় ট্যাক্স ছিল। So that was the salt tax. So in order to break that salt tax, we have the salt satyagraha in the year of 1930. And in non-cooperation, which was started in 1920, there was a massive protest, যেটা আমরা জানি 1919 জালিয়ানওয়ালা বাগ হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল এবং খিলাফত মুভমেন্ট হয়েছিল, যে কারণের জন্য নন কোঅপারেশন মুভমেন্ট আমরা স্টার্ট করেছিলাম ইন দ্য ইয়ার অফ 1920। এবারে যদি আমি একটু ব্যাকওয়ার্ড যাই, 1920 নন কোঅপারেশনে যদি তোমরা মেজর সোশ্যাল গ্রুপস দেখো, তোমরা পিজেন্টসদেরকে পাবে। এই পিজেন্টসরা কেন রিভোল্ট করছিল? হাই ট্যাক্স, তো সেই কারণের জন্য দে ওয়ার রিভোল্টিং। উই হ্যাড দ্য এডুকেটেড মিডল ক্লাস, they were like the flag bearers. তো এডুকেটেড মিডল ক্লাস তাদের আমরা দেখতে পাই। নেক্সট নাম্বার 3, প্লান্টেশন ওয়ার্কার্স। এই প্লান্টেশন ওয়ার্কার্সরা কেন করেছিল? একটা তাদের অ্যাক্ট ছিল যেটাকে আমরা ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট বলি। এটার জন্য ওয়ান্স ইউ আর ইনটু দ্য প্লান্টেশন, ইউ ক্যানট লিভ দ্য প্লান্টেশন অ্যান্ড গো ব্যাক টু ইউর হোম। ডেফিনেটলি আ ক্রুয়েল মুভ। এই কারণের জন্য whenever the plantation workers তারা একটা অপরচুনিটি পেয়েছিল, এই অপরচুনিটিটা কি ছিল? দ্য কল ফর নন কোঅপারেশন। দে স্টার্টেড নন কোঅপারেটিং উইথ দ্য প্লান্টেশন এক্সিকিউটিভস। আর এছাড়াও আমরা ট্রাইবাল পিপলদেরকে দেখে পারি। ট্রাইবাল পিপল এরা হচ্ছে কেন না, ফরেস্ট অ্যাক্ট হয়ে গেছে অলরেডি, ফরেস্ট অ্যাক্টের জন্য ফরেস্ট আর টার্নড ইনটু রিজার্ভড ফরেস্ট। ট্রাইবালরা দে আর বিন আপরুটেড, তার কারণ এখন তারা ফরেস্টের মধ্যে আর যেতে পারছে না। এই কারণের জন্য এই সোশ্যাল অর্ডার্সগুলোকে বা এই সোশ্যাল গ্রুপসগুলোকে আমরা নন কোঅপারেশনে দেখি, বাট উই ডু নট সি এনি উইমেন পার্টিসিপেটিং। তো সেই কারণের জন্য নন কোঅপারেশন ইজ নট আওয়ার অপশন। চম্পারণ আমি আগেই বলেছি, চম্পারণটা কি, এটা রিজিওনাল, এবং সেখানে হচ্ছে দ্য ফার্মার্স ওয়ার পার্টিসিপেটিং, তো সেইখানে আমরা উইমেনদেরকে দেখতে পাই না। সো দিস ইজ অলসো আ ক্রস। কুইট ইন্ডিয়া মুভমেন্ট তা হওয়ার আগেই আমরা 1930-তে সল্ট সত্যাগ্রহ দেখি। তো সল্ট সত্যাগ্রহ যদি আমরা দেখি, আমরা দেখব যে ইট ওয়াজ ডেফিনেটলি স্টার্টেড বাই
sorry, it was definitely started by Gandhi, where he broke the salt tax on 6th of May. কিন্তু এর পরে there were a number of women who took the salt satyagraha forward. যেরকম for example Avanti Bai Gokhale, Kamala Devi চট্টোপাধ্যায়, they were the first women যারা হচ্ছে এই সল্ট অ্যাজিটেশনে পার্টিসিপেট করেছিল। অ্যান্ড ডেফিনেটলি সরোজিনী নাইডু, যিনি হচ্ছেন এই দার্সানা সল্ট ওয়ার্কস, যেটা হচ্ছে একটা গুজরাটের সল্ট ফ্যাক্টরি ছিল, সেখানে এই সল্ট সত্যাগ্রহটাকে চালু করে রেখেছিলেন ইভেন আফটার গান্ধী ওয়াজ অ্যারেস্টেড। আরেকজনের নাম নেওয়া উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে রানী গাইদিলিও। দিস ওয়াজ আ লেডি ফ্রম নাগাল্যান্ড। তো বুঝতেই পারছো, ফ্রম দ্য ওয়েস্ট টু ইস্ট দ্য সল্ট সত্যাগ্রহ ওয়াজ টেকেন বাই দ্য উইমেন ফোর্সেস অফ ইন্ডিয়া। সো আমাদের আনসারটা হবে হচ্ছে দ্য সল্ট সত্যাগ্রহ, বা তোমরা যেটাকে সিভিল ডিসওবিডিয়েন্সের সাথে এক করতে পারো, দ্যাট উড বি দ্য আনসার ফর দিস কোয়েশ্চেন। সল্ট সত্যাগ্রহ ওয়াজ ফর দ্য ফার্স্ট মুভমেন্ট যেখানে আমরা উইমেন পার্টিসিপেশন দেখি, এবং তারপরে ডেফিনেটলি যখন একবার তারা 1930-তে পার্টিসিপেট করছে, তারা 1942-তেও থাকবে। সো দ্যাট ওয়াজ আ ভেরি দিস ইজ আ কমন থিং। তো এই কারণের জন্য ফার্স্ট পারসুয়েট করা হয় মহাত্মা গান্ধীকে ইন দ্য ইয়ার অফ 1930, যখন আমাদের সল্ট সত্যাগ্রহ হয়েছিল। অ্যান্ড আই গেভ ইউ দ্য নেম অফ দ্য পার্টিসিপেন্টস। এছাড়াও আরও অনেকে আছে, বাট দিস পিপল, কমলা দেবী, অবন্তী বাই, ইভেন সরোজিনী নাইডু, রানী গাইদিলিও, এরা ছিল দ্য প্রমিনেন্ট ফিগার্স, দ্য প্রমিনেন্ট উইমেন ফিগার্স অফ দ্য revolt. Let us move on to the next one. Question number 13. In dash, B.R. Ambedkar negotiated the Pune Pact with Mahatma Gandhi. এখানে দুটো জিনিস আগে একটুখানি বুঝে নিই। হোয়াট ওয়াজ দ্য পুনা প্যাক্ট এবং এই পুনা প্যাক্টের দ্বারা কি হয়েছিল। সো পুনা প্যাক্ট ডেফিনেটলি এই কোয়েশ্চেন থেকে আমরা একটা জিনিস বুঝে যাচ্ছি, ইট ওয়াজ আ প্যাক্ট বিটুইন গান্ধী অ্যান্ড B.R. Ambedkar. নাম্বার 2, পুনা প্যাক্টে কি বলা হয়েছিল? পুনা প্যাক্ট ওয়াজ অ্যাকচুয়ালি a result of another thing যেটাকে আমরা কমিউনাল অ্যাওয়ার্ড বলে থাকি, introduced in the year of 1930. এই পুনা প্যাক্টের দ্বারা B.R. Ambedkar negotiated with Mahatma Gandhi that communal award ডিপ্রেসড ক্লাসেসরা নেবে না। না, হোয়াট ওয়াজ দিস কমিউনাল অ্যাওয়ার্ড? কমিউনাল অ্যাওয়ার্ড হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। রামসে ম্যাকডোনাল্ড, যে হচ্ছে প্রাইম মিনিস্টার ছিল ব্রিটেনের তখন ইন দ্য 1930s, তিনি বলেছিলেন যে ইন্ডিয়াতে ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম অফ দ্য ডিপ্রেসড ক্লাস, মাইনরিটি বা শিডিউল কাস্ট যাদেরকে আমরা বলি, তাদের প্রবলেমটাকে সলভ করার জন্য লেট আস গিভ দেম সেপারেট ইলেক্টোরেট। ওরা আলাদাভাবে ভোট করবে, তাদের ওন রিপ্রেজেন্টেটিভ। বাট মহাত্মা গান্ধী ওয়াজ অগেনস্ট দ্যাট। মহাত্মা গান্ধীর মনে হয়েছিল দ্যাট উড ক্রিয়েট মোর রিফট ইন দ্য কংগ্রেস বা ইন আওয়ার ফ্রিডম স্ট্রাগল। কারণ সবাই তাহলে আলাদা আলাদা গোলস নিয়ে তারা ক্যারি অন করছে, দ্যাট উড নট গিভ আ গুড ইম্প্যাক্ট। এই কারণের জন্য হি স্টার্টেড হিজ ফাস্টিং। তো এই ফাস্টিংটাকে বন্ধ করার জন্য B.R. Ambedkar in the year of 1932 signed the pact. The Pune Pact was signed against this. তো এই কারণের জন্য এই ফাস্টিং বন্ধ করে in order to come back to the normal life, we or Mahatma Gandhi and B.R. Ambedkar, he signed the Pune Pact in the year of 1932. So 1932 is the answer for the question number 13. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14. আই হোপ কি এতক্ষণ যেগুলো করেছি মোটামুটি ইজ হেল্পফুল ফর ইউ পিপল। তখন বেশ আমরা উই আর অলমোস্ট ইন দ্য হাফ ওয়ে, অ্যান্ড আই হোপ দিস উড হ্যাভ হেল্পড ইউ। চেষ্টা করেছি বোঝানোর জন্য so that the entire context is clear for everyone. So coming to question number 14. Question number 14 একটা খুব একটু ট্রিকি কোয়েশ্চেন বলতে পারি। সেটা হচ্ছে in which year did Mahatma Gandhi first introduce a nationwide satyagraha in India? খুব ইজি কিন্তু একটু ট্রিকি। আমাদের ফোকাস হচ্ছে এই ওয়ার্ডটার ওপরে, নেশন ওয়াইড। তো যদি আমরা ইয়ারগুলো দেখি ফার্স্টে 1915 কি হয়েছিল? ইট ইজ সেড দ্যাট গান্ধী কেম ব্যাক টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে তিনি ল প্র্যাকটিস করছিলেন
সেখানে অ্যাপাথেড পলিসির মুখোমুখি হয়েছিলেন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্যাট অ্যাপাথেড পলিসি। তার এগেনস্টে তিনি সত্যাগ্রহ লঞ্চ করলেন। ইট ওয়াজ আ বিগ হিট। হি বিকেম আ পপুলার ফেজ অ্যান্ড হি কামস ব্যাক টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ 1915। তাহলে 1915 এসেই সত্যাগ্রহ স্টার্ট করাটা ইজ ইম্পসিবল। সো দিস অপশন ইজ ডিলিটেড। নেক্সট হচ্ছে 1921। 1920-তে আমরা অলরেডি দেখেছি নন কোঅপারেশন স্টার্ট হয়ে গেছে। সো 1921 এমন একটা সময় যখন একটা কোঅপারেশন, নন কোঅপারেশনটা চলছে। সো দ্যাট ক্যানট বি আ স্টার্ট, ইন্ট্রোডাকশন তাহলে হতে পারে না। তো সেই জন্য দিস ইয়ার ইজ অলসো আ ক্রস। 1916 কি হয়েছিল? 1916 is said that Bapu was actually traveling the length and breadth of India. 1915 আসার পরে he wanted to see যে ইন্ডিয়ার অবস্থাটা কি, এত বছর তো আমি ছিলাম না, what was the new things that were going on in India. তো 1916 তিনি ট্রাভেল করছেন the length and breadth of India, তো তখনও তিনি কিছু করতে পারছেন না। তো তাই জন্য 1916 is also a cross. We are left with 1919। এই 1919-এ কি হয়েছিল আমরা আগের একটা স্লাইডেও করেছি। 1919-এ we had the Rowlatt Satyagraha, এবং এই সত্যাগ্রহটা was the first নেশন ওয়াইড সত্যাগ্রহ। তখন এর আগে যদি আমরা বলি যে দেয়ার ওয়্যার আদার সত্যাগ্রহাস অলসো, চম্পারণ, খেদা, আহমেদাবাদ, কিন্তু সেইগুলো হচ্ছে 1917, 1918, এটা হলো ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি চম্পারণ বলি, খেদা বা আহমেদাবাদ, এগুলো হচ্ছে সব রিজিওনাল লোকাল সত্যাগ্রহাস। খেদাতে ফার্মার্সদের প্রবলেম হচ্ছিল, তাই জন্য খেদাতেই খালি সত্যাগ্রহটা তৈরি করা হয়েছিল বা চালু করা হয়েছিল। দ্যাট ওয়াজ নট ফর দ্য এন্টায়ার নেশন। কিন্তু রাওলাট অ্যাক্ট যেটা ছিল দ্যাট ওয়াজ ফর এভরিওয়ান অ্যাক্রস দ্য নেশন। তো এই কারণের জন্য রাওলাট সত্যাগ্রহ ওয়াজ দ্য ফার্স্ট নেশন ওয়াইড সত্যাগ্রহ স্টার্টেড ইন ইন্ডিয়া বাই গান্ধী। Okay, so this would be the answer. The answer for question number 14 then would be the year of 1919 when you have the Rowlatt Satyagraha. The next question. Question number 15. Shri Rajagopalachari led the salt satyagraha in which of the following states? এটা আমি একটু আগেই বলেছিলাম যে if we go into the history. So this is basically our Dandi March in a comic form. তো Dandi March যদি আমরা দেখি, it started on 12th of March, ended in 6th of April 1930. Bapu কেন স্টার্ট করেছিল? We all know that this was a historic march from Sabarmati Ashram to the village of Dandi, যেটা Arabian Sea এর কাছে রয়েছে, against the British government's unfair salt tax. আমি salt tax এর ব্যাপারে অলরেডি বলে দিয়েছি। তো সেই কারণের জন্য we have the Dandi March. Now once they started off with the Dandi March, there were a number of people associated with the Dandi March. Now Dandi Gujarat, but তাই বলে এটা না যে the march or the movement was only in Gujarat. যেরকম for example, once Gandhi was arrested, the same movement was carried on by Sarojini Naidu in the Darshana salt mill or the salt factory. Again, it is also in Gujarat. Similarly, this same thing was taken forward by another person যিনি আমাদের কোয়েশ্চেনে রয়েছে, সেটা হচ্ছে শ্রী রাজাগোপালাচারী, and he is working where? He is working in Tamil Nadu. Alright, so for us তাহলে হচ্ছে কোয়েশ্চেনের আনসারটা কি হবে? তামিলনাড়ু is the answer for the question. দেখো already Gujarati we have Sarojini Naidu, so that is তো already deleted. Rajasthan does not come into it because রাজস্থানের ব্যাপারে আমরা সেরকম ভাবে শুনি না। So এই কারণের জন্য because শ্রী রাজাগোপালাচারী led, এই নামটা একটুখানি মাথায় রাখবে সবাই, Vedaranyam March. So this name is very important for us. এটাকে আমরা বলি this was a kind of forward movement of the salt march যেটা গান্ধী স্টার্ট করেছিল in Gujarat. This was taken forward in south in Tamil Nadu by শ্রী রাজাগোপালাচারী। আরেকজন রয়েছে যাকে আমরা খান আব্দুল গফর খান বলে থাকি, who is also known as Frontier Gandhi.
ইনিও কিন্তু এই সল্ট মার্চটাকে কন্টিনিউ রেখেছিলেন where in the northwest frontier province. তো এই কারণের জন্য for us the answer is Tamil Nadu, where Sri Rajagopalachari has taken forward the salt march. So answer হচ্ছে Tamil Nadu. Next question, question number 16. Who among the following established the depressed class association? এখানে সবচেয়ে ইজি ভাবে বোঝার জন্য just go into the background of these people. Mahatma Gandhi definitely was not someone from the depressed class. একটা depressed class association mostly এমন একটা মানুষ করতে পারে যার এটার সাথে একটা association রয়েছে, who understands the problem of the depressed class. Depressed class আমরা কাদেরকে বলবো? scheduled caste, scheduled tribes. তো এদের মধ্যে আশা করছি তোমরা সবাই জানো যে B.R. Ambedkar was from the depressed class. He himself was from the depressed class or the scheduled caste background. তিনি মহারাষ্ট্রের depressed class থেকে belong করতেন বা scheduled caste থেকে belong করতেন. He was one of the Dalits. তো সেই কারণের জন্য he understood the pain of the depressed classes and he finds the depressed class association in the year of 1930. So এই কারণের জন্য for us the answer is Dr. B.R. Ambedkar, who started off with the depressed class association, যাতে কি না the depressed classes would also get equal amount of representation in the national movement, in the national struggle. তখন national struggle তো হয়ে গেল, তারপরে কি when the Britishers go out of the country there has to be some kind of reforms done for the Dalits, for the depressed classes. So for giving the political rights to the depressed classes, depressed class association তৈরি হয়েছিল in the year of 1930. কে তৈরি করেছিল? Dr. B.R. Ambedkar, who himself was also a Dalit. Next question, question number 17. In which of the following were the Satyagraha movement was organized by Mahatma Gandhi? এই কোয়েশ্চেনটাতে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোন কোন মুভমেন্টগুলো সত্যাগ্রহ ছিল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার। জাস্ট একটা ছোট্ট করে টাইম লাইন এঁকে নিই, দেন উই ক্যান গো ফরওয়ার্ড উইথ দ্য আনসার। আমি যদি টাইম লাইনটা আঁকি, ভেরি রাফ টাইম লাইন। 1915 Gandhi is coming back. Next 1917 we have the Champaran movement or the Champaran Satyagraha. 1917 এর পরে 1918 we have Kheda. Sorry. We have Kheda and we have Ahmedabad, both in Gujarat. 1918 এর পরে আসে আমাদের 1919, যেখানে আমরা রাওলাট দেখি, রাওলাট সত্যাগ্রহ। নেক্সট আসে আমাদের 1920, যেখানে আমরা নন কোঅপারেশন দেখি। নেক্সট 1930, যেখানে আমরা সিভিল ডিসোবিডিয়েন্স দেখি। অ্যান্ড ফাইনালি 1942, যেখানে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেখে থাকি। এটা হচ্ছে সাম অফ দ্য মেজর গান্ধিয়ান মুভমেন্টস যেটা আমরা ইন্ডিয়াতে দেখেছি। তো এই ক্রোনোলজিটাকে যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি দান্ডি মার্চ আগে হয়নি, আগে আমাদের চম্পারণ হয়েছে, তারপরে খেদা, তারপরে রাওলাট, তারপরে ডান্ডি। তাহলে দ্য ফার্স্ট অপশন ইজ আ রং ওয়ান।
নেক্সট অপশন ডান্ডি, আবার প্রথমে ডান্ডি আসা মানে ক্রোনোলজি আমার গেল। তো ডান্ডি মার্চ, তারপরে চম্পারণ, তারপরে রাওলাট, তারপরে খেদা। সো দিস ক্রোনোলজি ইজ অলসো রং। আগে আসবে চম্পারণ, তারপরে খেদা, তারপর রাওলাট, তারপরে ডান্ডি। সো দিস ইজ অলসো এন রং অপশন। নেক্সট আসছে চম্পারণ, খেদা, রাওলাট, ডান্ডি। দেখো এই যদি অপশনটাকে আমি নিই, দিস অপশন গোজ অকর্ডিং টু দ্য ক্রোনোলজি। ডেফিনেটলি চম্পারণ আগে, নেক্সট আমাদের খেদা, তারপরে রাওলাট, তারপরে হচ্ছে ডান্ডি। সো দিস অপশন ইজ রাইট। এরপরে খালি আমরা লাস্ট অপশনটাকে একবার চেক করে নিই। চম্পারণ আগেন ফার্স্টে এসছিল, নেক্সট খেদা, খেদাও পরে এসছিল, এইখানে গড়বড় হয়ে গেল। রাওলাট শুড হ্যাভ কাম ফার্স্ট অ্যান্ড ডান্ডি শুড হ্যাভ গন দ্য লাস্ট। তো তাই জন্যে ফর আস দ্য রাইট আনসার উইল বি সি, বিকজ এইখানে ডিতে গড়বড় হয়ে গেল অ্যান্ড দ্যাট ইজ নট আওয়ার আনসার। তো ক্রোনোলজি যদি মাথায় রাখি, আমি ফার্স্ট ডেতে স্ট্র্যাটেজি ভিডিওতে এই কথাটাই বলেছিলাম যে টাইম লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম লাইনটা যদি আমরা মাথায় রাখি, আমি কিন্তু এমন কিছুই লিখিনি, আমি জাস্ট ছোট করে তোমাদেরকে ইম্পর্টেন্ট গান্ধিয়ান মুভমেন্টগুলো লিখিয়ে দিয়েছি। অ্যান্ড দ্যাট টাইম লাইন হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার কোয়েশ্চেন। এবং এইভাবে যদি আমরা টাইম লাইন দিয়ে মনে রাখতে পারি, খুব ইজিলি না আমরা আনসারগুলোও করতে পারি যে কার পরে কি এসছিল। সো আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 17 হচ্ছে সি, আগে চম্পারণ, নেক্সট খেদা, তারপর রাওলাট, আর তারপরে হচ্ছে ডান্ডি মার্চ। নেক্সট কোয়েশ্চেন। Question number 18, Dash was elected as President of Indian National Congress in December 1929. এই 29টা শুনলেই আমাদের কাছে সব আনসার এসে যায়। 1929 is the Purna Swaraj Resolution. পূর্ণ স্বরাজ রেজলিউশনকে কানেক্ট করলেই একটাই কথা মাথায় আসবে, জওয়াহরলাল নেহেরু। তো অপশন না দেখলেও আমরা বলে দিতে পারবো যে the answer is what? Answer is জওয়াহরলাল নেহেরু। So 1929 এর অ্যানুয়াল সেশন ইন দ্য সিটি অফ লাহোরে কি হয়েছিল? এবার যদি আমি ব্যাকড্রপে যাই, 1929 এ যে সেশনটা হয়েছিল, দেখো সেশন মানে হচ্ছে এভরি ইয়ার বা এভরি 6 মান্থসে কংগ্রেসের একটা করে মিটিং হতো, এটাকে আমরা সেশন বলে থাকি, এবং এভরি ইয়ার বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়ে থাকতো। সো 1929 এ এই সেশনটা, এই মিটিংটা হয় হচ্ছে ইন লাহোর। এইখানে আমরা কি দেখি না, এখানে হচ্ছে পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস হয়। 1929 মানে উই আর অলমোস্ট নিয়ার দ্য সিভিল ডিসওবিডিয়েন্স। আমাদের অলরেডি নন কোঅপারেশন হয়ে গেছে, নন কোঅপারেশন উইথড্র করে আমরা নিয়েছি। আর আমাদের এখন কি দরকার? আমাদের এখন দরকার একটা সলিড মুভ। তো the Congress leaders now they think that it is high time যে আমরা ডোমিনিয়ন স্টেটাস চাইছিলাম। ডোমিনিয়ন স্টেটাস কাকে বলে? ডোমিনিয়ন স্টেটাস হচ্ছে যখন একটা কান্ট্রির আন্ডারে আমরা রয়েছি অ্যাজ আ কলোনি, গভর্নমেন্ট আমাদের মানুষেরা মানে ইন্ডিয়ানস উড হ্যাভ দ্য গভর্নমেন্ট, বাট we would rule under the suzerainty of the crown। এইটা যেরকম এখন ধরো নিউজিল্যান্ডের ফ্ল্যাগ যদি তোমরা দেখো, ছোট উপরে দেখবে একটা ইউনিয়ন জ্যাক রয়েছে, বিকজ এটা হচ্ছে ডোমিনিয়ন স্টেটাসের একটা সিম্বল। তো এইভাবে আগে আমরা ডোমিনিয়ন স্টেটাস চাইছিলাম যে ঠিক আছে ক্রাউন থাকুক, কিন্তু আমাদের এখানকার যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো হবে সেগুলো তো আমাদেরকে দাও, ইন্ডিয়ানসদেরকে দাও। কিন্তু by 1929 it was very clear for the Congress leaders যে এরকম ভাবে চলতে পারে না, এবং এই কারণের জন্য we have the 1929 লাহোর সেশন, যেখানে আমরা পূর্ণ স্বরাজ রেজলিউশন নিয়ে থাকি। তো যদি আমরা হাইলাইটগুলো দেখি, ডেফিনেটলি জওয়াহরলাল নেহেরু was elected the president of the Indian National Congress in this session। এইটাকে আমরা পূর্ণ স্বরাজ রেজলিউশনের জন্য জানি, এবং পণ্ডিত জওয়াহরলাল Nehru had also unfurled the Indian tricolor flag on the bank of river Ravi। এবং এই দিনটা বলা হয়েছিল যে 26th of January 1930 থেকে এইটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে নেওয়া হবে। পূর্ণ স্বরাজ মানে টোটাল ইন্ডিপেন্ডেন্স, তো এইটা আমরা টোটাল ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ ডে হিসাবে নিয়ে থাকতাম। সো 1930 থেকে কিন্তু দিস ওয়াজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে।
পরবর্তীকালে যখন 1947-এ আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম অন 15th of August, তখন থেকে এই দিনটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেল 15th August। আর টু গিভ আ ট্রিবিউট অর টু রিমেম্বার দিস ডেট, আমরা এই 26 জানুয়ারিকে কি বলে থাকি, রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করে থাকি। অ্যান্ড উই অলসো অ্যাডপ্টেড আওয়ার কনস্টিটিউশন অন দিস ভেরি ডে ইন দ্য ইয়ার অফ 1950। তো আমাদের আনসার ইজ the very famous Jawaharlal Nehru, who became the president of 1929 Lahore session। পূর্ণ স্বরাজ রেজলিউশন, লাহোর সেশন মাথায় আসলেই একটাই নাম মাথায় আসবে, সেটা হচ্ছে জওয়াহরলাল নেহরু, none other than him। Next question that we have is question number 19. Muslim League observed a direct action day on which date? So the question is very direct, just like the direct action day. So আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, what is this direct action বা direct action day? তো যদি তোমরা একটু পেছন দিকে যাও, in the year of 1906 কি হয়েছিল না, this 1906 marks the start of the Muslim League। আমরা জানি যে 1906-এ মুসলিম লীগ ফর্ম করা হয়েছিল। এবং কেন মুসলিম লীগ ফর্ম করা হয়েছিল? The Muslim participants in the national movement তারা দেখছিল যে কোথাও না কোথাও the Congress is pressing forward more ideas, more wants and demands of the Hindus, কোথাও না কোথাও। তো তারা ভাবছিল যে দে শুড অলসো হ্যাভ তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। দেখো, পলিটিক্যাল প্ল্যাটফর্ম থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রেস ফরওয়ার্ড ইয়োর ডিমান্ডস। এবং মুসলিমরা নিজেদের ডিমান্ডসগুলোকে আরও বেটারভাবে পুট ফরওয়ার্ড করার চেষ্টা করছিল। তো তাই জন্যে 1906-এ উই হ্যাভ দ্য ফাউন্ডেশন অফ দ্য মুসলিম লীগ। এই মুসলিম লীগই পরবর্তীকালে গিয়ে দে উড প্রপোজ দ্য টু নেশন থিওরি। পলিটিক্যাল প্ল্যাটফর্ম তো পেয়ে গেলাম, কিন্তু এর পরে কি? ওয়ান্স দ্য ব্রিটিশার্স গো, ব্রিটিশার্সরা তো আমাদের এখানে আজীবনকালের জন্য নেই। ওয়ান্স উই আর গিভেন দ্য ইন্ডিপেন্ডেন্স, তারপরে কি হবে? তো মুসলিমরা ভাবলো যে উই শুড বি হ্যাভিং আওয়ার ওন স্টেট, যেখানে মুসলিম মেজরিটি থাকবে। এই কারণের জন্য মুসলিম লীগ দে স্টার্টেড টু প্রোপাগেট টু নেশন থিওরি। এবারে দেখা যাচ্ছিল যে এই টু নেশন থিওরির ব্যাপারে না কোনো কংগ্রেস লিডার্স বা ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ইন্টারেস্ট দিচ্ছিল। তাদের যে বিভিন্ন প্ল্যানস আসছিল সেখানে সেরকমভাবে কোনো কিছুই লেখা ছিল না, আনলেস অ্যান্ড আনটিল দ্য মাউন্টব্যাটেন প্ল্যান, যেখানে তারা ডিরেক্টলি বললো যে হ্যাঁ এবারে দুটো ডোমিনিয়নে ভাগ হয়ে যাবে দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেটা হচ্ছে পাকিস্তান অ্যান্ড দ্য ফরমেশন অফ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। বাট তার আগে তারা দেখছিল যে দেয়ার ওয়াজ প্র্যাকটিক্যালি নো ইন্টারেস্ট। তো এই জন্যে মোহাম্মদ আলী জিনা, হু ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ মুসলিম লীগ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনালিস্ট লিডার, তিনি বললেন যে না, এরকম করলে তো হবে না, উই শুড বি প্রেসিং ফরওয়ার্ড আওয়ার প্রপোজাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হি স্টার্টস অফ উইথ দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে। তাহলে সেটা কবে হয়েছিল? আওয়ার আনসার ইজ অন 16th of August 1946, যখন তিনি দেখছেন যে কিছুই হচ্ছে না অ্যাবাউট দ্য প্রপোজাল অফ দ্য টু নেশন। এই কারণের জন্য তিনি এই ডাইরেক্ট অ্যাকশন ডে স্টার্ট করলেন। কি হয়েছিল এই দিনে? দেয়ার ওয়াজ ম্যাসিভ রাইট, কমিউনাল রাইটস বলতে পারো, অ্যাক্রস দ্য প্রভিন্স অফ বেঙ্গল। তখনকার দিনে বেঙ্গল যদি আমি বলি, এখনকার বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, পার্টস অফ বিহার, ওড়িশা, আসাম, তো এই পুরো যে প্রভিন্সটা ছিল অফ বেঙ্গল, সেখানে দেখতাম যেটা মেজরিটি ওয়াজ মুসলিম। এই কারণের জন্য বেঙ্গল আর এদিকে আমাদের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটাকে এখন আমরা পাকিস্তান আর পাঞ্জাব বলে থাকি, এইখানেও একটা মেজরিটি মুসলিমসরা ছিল। তো এই কারণের জন্য অন দিস ডাইরেক্ট অ্যাকশন ডে উইচ ওয়াজ on the 16th of August 1946, we have number of communal riots throughout these two places. কেন করলো? জাস্ট টু প্রেস ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ দ্য টু নেশন, যে একটা পাকিস্তান আর ইন্ডিয়া তৈরি করতে হবে ওয়ান্স উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য ব্রিটিশার্স লিভ আওয়ার কান্ট্রি। এবং সেটাও কিন্তু পরবর্তীকালে হয়েছিল। আমরা সবাই জানি in 1947 when we get our independence, India was divided into two parts. তো এই কারণের জন্য we had the direct action day. চলো, let us move to the next slide. Question number 20, এটা একটুখানি জেনারেল নলেজ
হিস্ট্রি ইজ আ পার্ট অফ জেনারেল নলেজ, এবং এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইজ আ জেনারেল নলেজ কোয়েশ্চেন। সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার সেড দ্যাট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। এরকম আরও অনেক আমরা কোটেশন উক্তি পাই ফ্রম ওয়ান অ্যান্ড অনলি। দ্য আনসার হচ্ছে এখানে মহাত্মা গান্ধী। যদি তোমরা পরের স্লাইডটা দেখো তাহলে তোমরা বুঝবে যে মহাত্মা গান্ধী ওভার দ্য ইয়ার্স অফ হিজ লাইফ টাইম অনেক কটা এরকম ছোট ছোট কোটেশনস দিয়ে গেছেন, যেটা আমরা এখনও ফলো করে থাকি। যেরকম হচ্ছে ধরো, টু লুজ পেশেন্স ইজ টু লুজ দ্য ব্যাটল, বা হচ্ছে ইটস ইজি টু স্ট্যান্ড ইন দ্য ক্রাউড বাট ইট টেকস কারেজ টু স্ট্যান্ড অ্যালোন। এরকম টাইপের অনেক কোটেশন দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে মানে এটার ব্যাকড্রপ সেরকমভাবে কিছু আমি দিতে পারবো না, বাট ডেফিনেটলি ইটস আ পার্ট অফ দ্য কোটেশনস যেটা মহাত্মা গান্ধী বলে গেছে। তার কারণ দেখো, মহাত্মা গান্ধী ওয়াজ আ পায়োনিয়ার ইন দ্য মাস মুভমেন্ট। আমাদের ইন্ডিয়াতে যদি গান্ধীর আসার আগের যদি সিনারিও আমরা দেখি, দ্য কনসেপ্ট অফ মাস মুভমেন্ট ওয়াজ মিসিং। তো গান্ধী আসার পর থেকে উই হ্যাভ মাস মুভমেন্ট, যেরকম ধরো নন কোঅপারেশন হলো, সিভিল ডিসওবিডিয়েন্স হলো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো। সেটা সাকসেসফুল কি না সেটা পরের কোয়েশ্চেন, বাট ডেফিনেটলি উই ওয়ার সাকসেসফুল ইন গ্যাদারিং দ্য ক্রাউড। মাস আমরা নিয়ে আসতে পেরেছিলাম। তো এই কারণের জন্য যদি তোমরা এই উক্তিতে যদি দেখো, এই কোটেশনটা দেখো, গান্ধী অলওয়েজ ওয়ান্টেড টু ইন্সপায়ার পিপল, মোটিভেট পিপল। এবং এই কোটেশনের দ্বারা কিন্তু ইউ মি উই অল উড বি মোটিভেটেড। তার কারণ এর মধ্যে একটা খুব সলিড মেসেজ রয়েছে। মেসেজটা কি না, যদি আমরা ওয়ার্ল্ডে কিছু চেঞ্জ চাই, আমরা হচ্ছে নিজেদের মধ্যে সেই চেঞ্জটাকে আগে আনতে হয়। এবং এটার যদি কনটেক্সট আমাকে বলো, দ্য কনটেক্সট ইজ দ্য কনসেপ্ট অফ সত্যাগ্রহ। সত্যাগ্রহ, মাস মুভমেন্ট, দিস ওয়ার সাম অফ দ্য নিউ ফিচার্স যেটা আমরা ফ্রিডম মুভমেন্টে দেখি আমাদের অনলি আফটার গান্ধী। তো সত্যাগ্রহ দ্বারাই কিন্তু তিনি কি করতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং যদি যতদিন না আমি নিজে সেই জিনিসটা ব্যবহার করি, সেটা কিন্তু কোনোদিন আমি ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পারি না। সে ফর এক্সাম্পল, আজ আমি হিস্ট্রিটাকে ভালোবাসি বলে আমি হয়তো তোমাদেরকে এর ভালোবাসার ব্যাপারটাকে বলতে পারি। আমি পছন্দ করি না হিস্ট্রি, আই ডু নট লাইক, বাট আই এম হিয়ার টু টিচ ইউ হিস্ট্রি, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। আর একটা এক্সাম্পল যদি আমি দিই, অশোক যখন ধাম্মা স্টার্ট করেছিল, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু টেক দ্য প্রিন্সিপালস অফ ধাম্মা অন হিমসেলফ। তিনি কিন্তু নিজেই ভেজিটেরিয়ান হয়েছিলেন। তারপরে তিনি বলেছিলেন যে ধাম্মার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অহিংসা, নট কিলিং দ্য অ্যানিমালস, নট কিলিং দ্য লিভিং বিংস। তো যতক্ষণ না আমরা নিজেদের মধ্যে সেই জিনিসটা ইমবাইব করব, আমরা কোনোদিন এক্সপেক্ট করি না যে ওয়ার্ল্ড সেটাকে ইমবাইব করবে, ওয়ার্ল্ড সেটাকে নেবে। তো এই জিনিসটা বলার চেষ্টা করেছিল মহাত্মা গান্ধী, বিকজ হি ওয়ান্টেড পিপল টু চেঞ্জ অন দ্য কনসেপ্ট অফ হোয়াট সত্যাগ্রহ, যেখানে নন ভায়োলেন্স রয়েছে, অ্যান্ড উইথ নন ভায়োলেন্স হি ওয়ান্টেড টু কনকার দ্য ওয়ার্ল্ড। এই কারণের জন্য এই উক্তিটা ওয়াজ গিভেন বাই হিম। সো দ্য আনসার ইজ মহাত্মা গান্ধী। The next question. The pact signed between the Indian National Congress and All India Muslim League in 1916 is called as. দেখো, আমি যদি এই ইয়ারটাকে এবারে ধরি 1916 এর আগে কি হয়েছিল, 1916 এর আগে যদি আমি আবার সেই টাইম লাইনে চলে যাই, আমাদের মেজর টাইম লাইনে দুটো জিনিস আসবে। একটা হচ্ছে দ্য ইয়ার অফ 1906, যেটা হচ্ছে ফরমেশন অফ মুসলিম লীগ। আর হচ্ছে এই একই ইয়ার বা একটু পরে আমরা ধরতে পারি 1907-এ উই হ্যাড দ্য সুরত স্প্লিট, যদি তোমাদের মনে থাকে ইন দ্য টাইম লাইন। তো সুরত স্প্লিটে কি হয়েছিল না, ইন দ্য সুরত স্প্লিট দেয়ার ওয়াজ আ স্প্লিট বিটুইন দ্য টু ফ্যাকশনস অফ দ্য কংগ্রেস, radicals আর moderates, আর অন্যদিকে মুসলিম লীগ ফর্ম হয়ে গেছে। সো দ্য ইভেন দ্য মুসলিমস দে আর ডিট্যাচড ফ্রম কংগ্রেস নাও। আমি বলছি না যে কংগ্রেসের আর কোনোই লিডার মুসলিম নেই, না আছে, কিন্তু দ্য মুসলিমস দে গট অ্যান আদার পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদার দ্যান কংগ্রেস টু টক অ্যাবাউট দেয়ার ওন প্রবলেম, যেটা হচ্ছে মুসলিম লীগ। তো এই কারণের জন্য দেয়ার ওয়াজ অলরেডি আ রিফট বিটুইন দ্য কংগ্রেস অ্যান্ড দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস। তো এই 1916 যখন আমরা দেখব, এবং আমরা যদি দেখি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
আর অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে একটা প্যাক্ট তৈরি হচ্ছে। সেই প্যাক্টটা কি হতে পারে? পুনা প্যাক্ট আমরা অলরেডি আগেই পড়ে নিয়েছি, পুনা প্যাক্ট 1930s-এ, সো দ্যাট ইজ অমিটেড। কানপুর প্যাক্ট সেরকমভাবে কোনোদিন আমরা শুনি না দিস অপশন, সো দিস ইজ অলসো নট দ্য ওয়ান। হোয়াট অ্যাবাউট দ্য লখনৌ প্যাক্ট? লখনৌ প্যাক্ট কিন্তু আমাদের 1916-এ হয়েছিল, ইজন্ট ইট? তো তাহলে আর লাহোর প্যাক্ট যদি আমি বলি, লাহোর প্যাক্ট কি আমরা সেরকমভাবে শুনেছি? লাহোর সেশন শুনেছি। আর যদি লাহোর প্যাক্ট ইজ অলসো ইকুয়াল টু লাহোর সেশন, তাহলে ডেফিনেটলি 1929। তো তাহলে আমাদের এই ইয়ারটাকে কে ফুলফিল করছে? Only the Lucknow Pact. So Lucknow Pact becomes the answer of this question. একটু Lucknow Pact এর ব্যাপারে দেখে নিই। So Lucknow Pact actually was signed by not only Congress and Muslim League, it was also a pact between the two factions of the Congress. এবং এর জন্য কে এফোর্ট দিয়েছিল? The one and only, যার নাম আমি একটু আগে নিয়েছিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিনা। দেখো, মোহাম্মদ আলী জিনা was a Muslim as well as a part of Congress. তো তিনি he was a part of both Muslims as well as the Congress body. এই কারণের জন্য from the very beginning he started asking for what? Asking for reunion. খুব আইরনিক্যাল লাগে যে এই মানুষটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে পাকিস্তানের কথাটাই বলবে, কিন্তু দেখো 1916-এ this is the man who is giving his 100% to make a joint effort and to make a joint platform of the Hindus and Muslims. So through the pact, the two parties, they agreed to allow representation to religious minorities in the provincial legislature. এর আগে কি হয়েছিল যদি তোমরা একটু আগে যাও, আমরা দেখি যে there was again a time যখন Montagu Chelmsford reform-এর দ্বারা they said that we would be giving separate electorate to the Muslims and to the Hindus. এর এগেনস্টেই এরা এটা সাইন করে বলল যে না, আমরা we will be together, we will not go into separate electorates, but কি না provincial legislature-এ এই যে representation বা reservations হবে of the religious minorities. তো এই কারণের জন্য they started coming together because by this time তারা একটা জিনিস বুঝে গেছিল যে হিন্দুস আর মুসলিমসদের দুজনকারই কিন্তু কমন এনিমিকে দ্য ব্রিটিশ। তো এই কারণের জন্য দে থট দ্যাট দিস উড বি আ গুড প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের কাজও হয়ে যাবে, রিপ্রেজেন্টেশনও পেয়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে কি না দে উড অলসো কাম টুগেদার অ্যাজ আ মেজর ফোর্স। তো এই কারণের জন্য 1916-এ উই হ্যাভ দ্য লখনৌ প্যাক্ট সাইন্ড বাই বোথ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ, অ্যান্ড দিস বট বোথ দ্য ফ্যাকশনস অফ কংগ্রেস টুগেদার অ্যান্ড দ্য হিন্দুস অ্যান্ড মুসলিমস। এই কারণের জন্য যেরকম মোহাম্মদ আলী জিনাকে দ্য অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটিও বলা হয়, অ্যান্ড দিস ওয়াজ গিভেন বাই সরোজিনী নাইডু। এটা একটা ছোট্ট নোট হিসাবে তোমরা মাথায় রাখতেই পারো, কোয়েশ্চেন আসতেই পারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, হু অ্যামং দ্য ফলোয়িং founded the Swaraj Party in 1923 along with Motilal Nehru? দেখো এখানে তোমাদেরকে অলরেডি তিনটে ক্লু দিয়ে রাখা রয়েছে। একটা হচ্ছে the name of the party, what is this? The Swaraj Party. Number 2 is the year 1923, and number 3 is Motilal Nehru, who was one of the people who started off with this Swaraj Party. তাহলে এই তিনটে ক্লু নিয়ে যদি আমরা এবার আগাই, আগে দেখি যে হোয়াট ওয়াজ দিস স্বরাজ পার্টি। দেখো যদি আমরা এই ইয়ারটাকে ধরি 1923, হোয়াট আর দ্য ব্যাকড্রপ? 1923 মানে 1920 থেকে 1922 নন কোঅপারেশন হয়ে গেছে। 1922-তে কি হলো? দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। আমরা সবাই জানি চৌরি চৌরা ইজ আ স্মল ভিলেজ নিয়ার গোরখপুর ইন ইউপি ইন উত্তরপ্রদেশ, এবং সেখানে একটা ভায়োলেন্ট মব যারা প্রোটেস্ট করছিল দে পুট ফায়ার অন দ্য পুলিশ স্টেশন, যে কারণের জন্য অনেক পুলিশ বোথ ইন্ডিয়ান সিপাহিজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশ পুলিশরা মারা গেছিল, এবং গান্ধীর মনে হলো দ্যাট ওয়াজ টোটালি অগেনস্ট দ্য নর্ম অফ সত্যাগ্রহ। উনি তো সবসময় নন ভায়োলেন্সের কথা বলতেন, বাট দ্য পিপল ওভার হিয়ার ইন চৌরি চৌরা দে বিকেম ভায়োলেন্ট, এবং এই কারণের জন্য তিনি কল্ড অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন দ্য ইয়ার অফ 1922।
এর পরে কি হলো, ওয়ান্স সি একটা যখন নেশন ওয়াইড মুভমেন্ট হচ্ছে, আ লট অফ পিপল আর ইনটু ইট। যদি আমি নন কোঅপারেশনের কথা বলি, আমরা সোশ্যাল গ্রুপসগুলোকে ডিসকাস করব। সোশ্যাল গ্রুপস যেরকম ধরো দ্য ট্রাইবাল পিপল, the peasants, we have the plantation workers। তো হঠাৎ করে যখন কিছু একটা এরকম নেশন ওয়াইড একটা মুভমেন্ট যখন আমরা বন্ধ করে দিই, দ্য পিপল আর স্ট্র্যান্ডেড, তারা বুঝতে পারে না যে কি করব আর কি করব না। অ্যান্ড সো ওয়্যার দ্য পিপল অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ তারা ফিল করছিল যে এরকমভাবে সব কিছু বয়কট করে বসে থাকলে হবে না। ইফ উই ওয়ান্ট রিফর্মগুলো কোথায় আসে? অ্যাডমিনিস্ট্রেশনে আসে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলোতে তো আমাদেরকে থাকতে হবে, তারপরে তো আমরা রিফর্ম করব। আমি ইন্ডিয়ারই নই, আমি ইন্ডিয়াকে রিফর্ম করব, হাউ ক্যান ইট বি? সো ওয়ান্স আই এম ইনটু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তখনই আমি কিছু রিফর্ম সাজেস্ট করতে পারি। এই কারণের জন্য ইন দ্য ইয়ার অফ 1923 দ্য স্বরাজ পার্টি ওয়াজ ফর্মড। Motilal Nehru was one of them who formed the Swaraj Party. The answer for this question is C.R. Das or Chittaranjan Das. তার কারণ দেখো, অলরেডি মহাত্মা গান্ধী যদি আমরা ধরি, মহাত্মা গান্ধী ইজ অলরেডি ইন জেল। তিনি চৌরি চৌরার ইনসিডেন্টের জন্য পুরো ব্লেমটা নিজের ওপরে নিয়ে নিয়েছিলেন, অ্যান্ড হি ইজ ইন জেল। জওয়াহরলাল নেহেরু ইজ কাইন্ড অফ আ প্রো নন কোঅপারেটিভ পার্সন। তো তিনি এখনো বিলিভ করেন যে উই শুড বয়কট, উই শুড do Swadeshi, we should be into the non-cooperation field still now. Ar Gopal Krishna Gokhale, he is not into so much of active politics now. He is there but not into so much of active politics. তো তাই জন্য আমাদের যে অপশনটা বাকি রয়েছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস or C.R. Das. So Motilal Nehru আর C.R. Das in the year of 1923 they formed the Swaraj Party. Objective কি Swaraj Party? যাতে তারা ফিউচারে যে নেক্সট ইলেকশনসগুলো হবে টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অর দ্য কাউন্সিল, সেখানে যাতে তারা পার্টিসিপেট করতে পারে। Once they get vote, they become a part of the state legislature, they can put forward some kind of reforms. তখন তাদের মনে হয়েছিল যে এরকম ভাবে বয়কট করে সবকিছু ছেড়ে দিয়ে that was not the answer for everything, and that is the reason we have in the year of 1923 the Swaraj Party. Answer আমাদের formed by C.R. Das বা চিত্তরঞ্জন দাস and Motilal Nehru. All right. The next question. In which year did Mahatma Gandhi lead the Champaran movement against the indigo planters? এই কোয়েশ্চেনের ব্যাকড্রপ আমি অলরেডি দিয়ে দিয়েছি, সো ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও যে কোন ইয়ারটা হবে। আবার একটুখানি রিক্যাপ করে নিই। 1915 গান্ধী ইজ কামিং ব্যাক টু ইন্ডিয়া, আমরা সবাই জানি এটা বাই নাও। নেক্সট 1918 আমরা কি দেখেছিলাম আগে? এতে খেদা আর আহমেদাবাদ হয়েছিল। সো তাহলে 1918টাও আমাদের না। 1916 আমি বলেছিলাম গান্ধী ওয়াজ ট্রাভেলিং দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য এন্টায়ার কান্ট্রি, তাহলে 1916ও হলো না। সো উই আর লেফট উইথ হোয়াট? 1917, which is the right answer for the Champaran movement. এই চম্পারণ মুভমেন্টটা কেন হয়েছিল? The Champaran movement which was started by Gandhi was for the indigo peasants. আগে কি হতো? আগে যখন ব্রিটিশার্সরা আমাদের এখানে এলো, they started the concept of commercialization of crops. এই commercialization of crops এর মধ্যে আমরা ক্যাশ ক্রপস গ্রো করতে আরম্ভ করি। তার মধ্যে একটা প্রধান ক্রপ ছিল হচ্ছে ইন্ডিগো। Why indigo? Indigo is a blue colored dye, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে আফটার 1760s যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছিল ইন ইংল্যান্ড, আমরা দেখি যে সেখানে এই ডায়ের প্রচণ্ড বেশি ডিমান্ড ছিল। সো ইন অর্ডার টু মিট দ্য ডিমান্ড অফ দিস ডাই, পিপল ফ্রম ইন্ডিয়া, মানে যারা হচ্ছে ইন্ডিগো প্লান্টার্স যাদেরকে আমরা বলি, এই ইন্ডিগো প্লান্টার্স আর কেউ না, রিটায়ার্ড ইউরোপিয়ান অফিসার্স যারা ইন্ডিয়াতে আসতো, তারাই হচ্ছে রিটায়ারমেন্টের টাকা নিয়ে দে ইউজ টু বাই বিগ ল্যান্ডস, দে ইউজ টু মেক প্লান্টেশনস, এবং সেখানে ফোর্সফুলি ইন্ডিগো চাষ করানো হতো। তো এই ইন্ডিগো চাষের এগেনস্টে আমরা দেখি যে ইন্ডিগো পিজেন্টসরা দে ওয়ার রিভোল্টিং। তার কারণ হচ্ছে ইন্ডিগো ইজ এ ভেরি সয়েল এক্সস্টিং ক্রপ।
একবার ইন্ডিগো প্লান্ট করলে সেই জমিতে রাইস গ্রো করাটা খুব টাফ। এবং আমাদের এখানে এগ্রিকালচার হ্যাজ অলওয়েজ বিন অফ সাবসিস্টেন্স, যেটা আমরা খেতে পারি সেটা আমরা বেশি প্রাধান্য দিই। তো ফার্মার্সরা ডিড নট ওয়ান্ট টু গিভ দ্য গুড ল্যান্ডস টু ইন্ডিগো। তখন ইন্ডিগো চাষ করলেও তার প্রাইস অফ সেলিং এটা খুব কম ছিল। আমরা কলোনি, তো আমাদের এখান থেকে র মেটেরিয়াল সবসময় চিপ অ্যামাউন্টে, কম টাকাতেই যেত। তো সেই কারণের জন্য কি হতো না, খাবার জন্য কিছু থাকতো না, টাকাও খুব কম আসতো। এই কারণের জন্য আমরা দেখি যে দ্য পিজেন্টস দে স্টার্টেড টু রেবেল अगेंस्ट দিস প্লান্টিং অফ ইন্ডিগো। কিন্তু আবার সেই একই জিনিস, টর্চার, অপারেশন, সাপ্রেশন করা হতো। তাই জন্য এরা কি করেছিল না, গান্ধীকে একটা চিঠি লিখেছিল ইন দ্য ইয়ার অফ 1916 when Gandhi is traveling the length and breadth। তাদের চিঠি পেয়ে পরবর্তীকালে ইন দ্য নেক্সট ইয়ার গান্ধী স্টার্টস অফ উইথ দিস সত্যাগ্রহ ইন 1917। সো আফটার 1916 আমরা দেখি যে টিল 1916 they were revolting against this indigo plantation, and tarpore in the year of 1917 we have the Champaran Satyagraha. So this would be the answer for the question. So 1917 is the answer for the Champaran movement. Let us move on to the next one. Which Indian personality was given knighthood by British monarch but he returned it after Jallianwala Bagh massacre? আমার মনে হয় 90% of people seeing this knows the answer. এবং আমার মনে হয় আমার বলার আগে তোমরা কমেন্ট সেকশনে এটা লিখেও দিতে পারো। ভেরি ভেরি ইজি, অ্যান্ড স্পেশালি বিং আ বেঙ্গলি এটা আমাদের জানা দরকার এবং উচিত। আমরা সবাই ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি। হোয়াট উইল বি দ্য আনসার? আমি 2 অবধি গুনি, 1 2। আশা করছি এতক্ষণে কমেন্ট সেকশনে কেউ না কেউ তো অ্যাটলিস্ট লিখেছে। What will be the answer? The answer is our very own Rabindranath Tagore. So Rabindranath Tagore was given the knighthood for his work in literature. কে দিয়েছিল? কিং জর্জ দ্য ফিফথ ইন দ্য ইয়ার অফ 1915 তাকে নাইটহুড দিয়েছিল। এবং জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার যেটা 1919-এ হয়েছিল, কি হয়েছিল আশা করছি স্টোরিটা আমরা সবাই জানি, বাট স্টিল আমি একটা ব্যাকড্রপ দিয়ে দিচ্ছি। ইন দ্য ইয়ার অফ 1919 যেটাকে আমরা জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার বলি, সেটা হচ্ছে 13th এপ্রিলে হয়েছিল। দুটো স্টোরি আছে অ্যাবাউট দিস। কিছু কিছু হিস্টোরিয়ানসরা ভাবে যে 1919-এ আমরা অলরেডি দেখেছি যে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল এবং 6th of April 1919-এ রাওলাট অ্যাক্টের এগেনস্টে একটা হরতাল স্টার্ট হয়। তো এই হরতালেরই একটা পার্ট ওয়াজ 10th of April 1919, যে দিনে একটা ভায়োলেন্ট মব তারা হচ্ছে পুলিশদের ওপরে অ্যাটাক করতে আরম্ভ করে। তো দিস ভায়োলেন্ট মব ওয়াজ সাপ্রেসড ভেরি ব্যাডলি। আর এদের হচ্ছে যে রিজিওনাল লিডার্সরা ছিল স্পেশালি অফ পাঞ্জাব, দে ওয়ার অল অ্যারেস্টেড, মোস্ট অফ দেম। তো এই অ্যারেস্টের পরে দ্য লোকাল পিপল যারা হচ্ছে এই হরতালটাকে চালু রাখার চেষ্টা করছিল, ইট ইজ সেড দ্যাট দে হ্যাড গ্যাদার্ড ইন আ গার্ডেন, যেটাকে আমরা জালিয়ানওয়ালা বাগ বলে থাকি, ইন অমৃতসর ইন পাঞ্জাব, টু ডিসকাস যে এরপরে আমরা কি করবো, হোয়াট উড বি আওয়ার ফিউচার প্ল্যান। আর একটা ভার্সন অফ দ্য স্টোরি বলে যে 13th এপ্রিল, এই 13th এপ্রিল ইজ নিয়ার বৈশাখী, যখন আমাদের বাংলার যখন নববর্ষ হয় ঠিক সেই সময় হচ্ছে পাঞ্জাবে বৈশাখী হয়ে থাকে 14th 15th of April। তো অনেকে বলে যে এই 13th এপ্রিলে দ্য ভিলেজার্স ফ্রম দ্য নিয়ার বাই ভিলেজেস তারা এই জালিয়ানওয়ালা বাগে এসেছিল ইন অর্ডার টু সেলিব্রেট। একটা ফেয়ার হচ্ছিল, একটা মেলা হচ্ছিল, সেখানে তারা এসেছিল টু সেলিব্রেট। আর জেনারেল ডায়ার, যেটা আমরা আগেও পড়েছি, হি হ্যাড স্টার্টেড দ্য মার্শাল ল। তো এই মার্শাল লতে তোমরা এরকমভাবে মিটিং বা মিছিল বা এরকমভাবে অ্যাসোসিয়েশনস তৈরি করতে পারো না, কোথাও এসে এরকম করে এক জায়গায় এসে মিটিং করা যেতে পারে না। তো যখন জেনারেল ডায়ার এই জিনিসটা জানলেন, হি ক্লোজড দ্য অনলি এক্সিট টু দ্য বাগ, এবং আমরা যেটা পরে সবাই জানি, হি ওপেন ফায়ার্ড অ্যাট অল দ্য ইনোসেন্ট পিপল। এবং এখানে হাজার হাজার মানুষেরা যারা ইনোসেন্ট ছিল, যারা হয়তো এই ফ্রিডম স্ট্রাগলের থেকে অনেক দূর ছিল, তারাও হয়তো মারা যাচ্ছিল। তো এই কারণের জন্য ইট ওয়াজ নট অনলি রবীন্দ্রনাথ টেগোর, অ্যাকচুয়ালি আ নাম্বার অফ লিডার
রিডার্স তারা এটাকে খুব বাজেভাবে ক্রিটিসাইজ করে এবং ওয়ান মেজর স্টেপ ওয়াজ টেকেন বাই রবীন্দ্রনাথ টেগোর, যিনি তার নাইটহুডটাকে ফিরিয়ে দেন। হি সারেন্ডার্ড দ্য নাইটহুড or his Kesari Hind medal as a protest to Jallianwala Bagh massacre. অলরাইট, সো এইটার আনসার হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। আমি আশা করছি এটা সবাই ঠিক বলেছে কমেন্টে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া ডিউরিং। স্বদেশীর ব্যাপারটা কি? স্বদেশী মানে হচ্ছে স্বদেশী, আমার নিজের দেশ। তো স্বদেশী মুভমেন্ট হচ্ছে এমন একটা মুভমেন্ট ছিল যেখানে আমরা বলি যে আমরা নিজেদের দেশের জিনিসগুলোকে ব্যবহার করব, নিজেদের দেশের জিনিসগুলোকে আরও প্রপাগেট করব, আরও বেশি স্প্রেড করব। তো এইটা যদি তোমরা এই অপশনসগুলোকে দেখে থাকো, আমি লাস্ট টু ফার্স্ট যাই, একটু অন্য রকমের হবে। সেটা হচ্ছে দ্য প্রোটেস্ট অগেনস্ট রাওলাট অ্যাক্ট। প্রোটেস্ট অগেনস্ট রাওলাট অ্যাক্ট আমরা দেখেছি হরতাল হয়েছিল, স্বদেশী বয়কট সেরকমভাবে হয়নি, এবং তারপরে সত্যাগ্রহ স্টার্ট হয়েছিল। মাথায় রাখবে, সত্যাগ্রহ আর স্বদেশী বয়কট এই দুটো কিন্তু আলাদা আলাদা। স্বদেশীর কনসেপ্ট আলাদা, স্বদেশীর কনসেপ্ট আলাদা। সত্যাগ্রহ আর স্বদেশী ইজ নট দ্য সেম, এটা সবসময় মাথায় রাখবে। তো রাওলাট এগেনস্টে যে প্রোটেস্টটা হয়েছিল দ্যাট ওয়াজ মোর অফ আ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ বলে থাকি আমরা। তাহলে এইটা আমাদের নয়। চম্পারণ সত্যাগ্রহ, এখানে লেখাই রয়েছে চম্পারণ সত্যাগ্রহ। সো চম্পারণ সত্যাগ্রহ বাই গান্ধী ওয়াজ again not a স্বদেশী মুভমেন্ট, তার কারণ এখানে চম্পারণে সত্যাগ্রহের যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করা হয়। সো ইভেন দিস ইজ নট দ্য ফার্স্ট নন কর্পোরেশন মুভমেন্ট আর অ্যান্টি বেঙ্গল পার্টিশন। এবার যদি আমি এই দুটোর ইয়ারটাকে মেলাই, নন কর্পোরেশন কবে হচ্ছে 1919 to 1922, আর আমাদের পার্টিশন কবে হয়েছিল? বেঙ্গল পার্টিশন 1905। এবার ব্যাপারটা হচ্ছে এই দুটোতেই স্বদেশী ওয়াজ ইউজড। নন কর্পোরেশনেও আমরা দেখি we started off with স্বদেশী and boycott movement, আর এই অ্যান্টি বেঙ্গল পার্টিশন মুভমেন্টেও আমরা দেখি যে স্বদেশী and boycott was introduced। কিন্তু যদি আমরা এবার এদের দুজনকার ইয়ারটা দেখি তাহলে ডেফিনেটলি কি হবে না, অ্যান্টি বেঙ্গল পার্টিশন আগে আসে, তার মানে এই ইভেন্টটা ইন্ডিয়াতে আগে হয়েছে। তো পিপল ওয়ার অলরেডি অ্যাকাস্টমড উইথ দ্য স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাজিটেশন, যেটা হচ্ছে বেঙ্গলের পার্টিশন, যেটা 1905-এ লর্ড কার্জন করার চেষ্টা করেছিলেন এবং করেওছিলেন। তো সেইটার ওপরে অ্যাজিটেশন হয়েছিল এবং তারপরে সেটাকে আবার রিপেল করে নেওয়া হয়েছিল। তো এই সময়টাতে ফর দ্য ফার্স্ট টাইম আমরা স্বদেশী আর বয়কট মুভমেন্ট দেখি। তো আমাদের আনসারটা হয়ে যাবে অ্যান্টি বেঙ্গল পার্টিশন, তার কারণ এইটা হচ্ছে নন কর্পোরেশন আগে হয়েছিল। নন কর্পোরেশনেও কিন্তু আমরা স্বদেশী বয়কট দেখি, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য নন কর্পোরেশন, কিন্তু অ্যান্টি বেঙ্গল পার্টিশন যেহেতু আগে হয়েছে তাই জন্য আমাদের আনসার অ্যান্টি বেঙ্গল পার্টিশন হবে। সো আশা করছি এই 25টা কোয়েশ্চেন তোমাদের কিছু হেল্প করেছে। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আগে একবার এই পোর্শনটাকে পড়ে তারপরে এগুলোকে ক্র্যাক করার চেষ্টা করতে পারো উইথ মি। বাট মোর অর লেস আমি যে কোয়েশ্চেন্সগুলো রেখেছি উইচ আর ভেরি কমন কোয়েশ্চেন্স, আমি জানি মোটামুটি উই হ্যাভ অ্যান আইডিয়া। আমি চেষ্টা করেছি টু গিভ ইউ আ ব্যাকড্রপ। যখনই আমরা গল্পটা জানবো আনসারগুলো দিতে আমাদের সুবিধা হয়। তো এই স্লাইডগুলো বা এই প্রেজেন্টেশনটা যদি তোমাদের হেল্প করে থাকে ফর দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশন, প্লিজ ভিডিওটাকে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তার কারণ এরপরে আরও অনেক অন্য রকমের ভিডিও আসবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আসবে, তো দ্যাট উড বি মোর হেল্পফুল। তো আশা করছি দিস উড হেল্প ইউ টু ক্র্যাক the upcoming competitive examination, আর না হলে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনস তো রয়েছে অন ডিফারেন্ট সাবজেক্ট, সেগুলো তোমরা দেখতে পারো।